আজকে যে বাংলাদেশ জ্বলছে তা কিন্তু শুরু হয় 2024 থেকেই। দেখুন, যদি আমরা প্রিভিয়াস কনটেক্সটের কথা বলি, 2024 সালে যে একটা বাংলাদেশে 30% কোটা রিজার্ভেশন নিয়ে আসা হয় সরকারের তরফ থেকে, তার কিন্তু প্রতিবাদে ছাত্র থেকে শুরু করে বিভিন্ন কিন্তু সংস্থা, তারা কিন্তু মাঠে থেকে শুরু করে বিভিন্ন ঢাকার শহরকে জমায়েত হয়ে সরকারের এই বিলের বিরুদ্ধে বিরোধিতা করেন। তার ফলে কি হয়? তার ফলে কিন্তু একটা প্রোটেস্টের তৈরি হয়ে যায় এবং এর প্রোটেস্টের পরিণতি এমনটাই হয় যে শেখ হাসিনাকে কিন্তু পদত্যাগ করতে হয় বাংলাদেশ থেকে। তারপরেই কিন্তু বাংলাদেশে একটা ইন্টারিম সরকার বসানো হয়, যেটা মোহাম্মদ ইউনূসের আন্ডারে পরিচালিত হবে বলে বলা হয়েছিল। দেখুন, 5ই অগাস্ট 2024 সালে কিন্তু তিনি শেখ হাসিনা রিজাইন করেন প্রধানমন্ত্রী পদ থেকে। তারপরে কিন্তু তিনি ভারতে চলে আসেন। তারপরে কিন্তু আর্মি সেই জায়গাটা নিয়েছিল, সেটা একটা পাওয়ারটা ভ্যাকুয়াম ছিল। তারপরে কিন্তু মোহাম্মদ ইউনূসের লিডারশিপে অগাস্টের 8 তারিখ কিন্তু তিনি ইন্টারিম গভর্নমেন্ট হিসাবে নিযুক্ত হন। দেখুন, মোহাম্মদ ইউনূসকে যে ইন্টারিম গভর্নমেন্ট, সেটা বানানোর মেইন উদ্দেশ্যই ছিল যেন তাড়াতাড়ি ইলেকশন করা হয়। ততদিনে বাংলাদেশ যেন সরকারের অভাবে দেশটা ডুবে না যায়, সেজন্য কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট বানানো হয়েছিল, যার কাজ ছিল কিন্তু তাড়াতাড়ি ইলেকশন করা। কিন্তু বর্তমানে যে সিচুয়েশন হচ্ছে তা কিন্তু একদম বিপরীত। যার জন্য তাকে নিয়ে আসা হয়েছিল, সেই কাজটাই কিন্তু তিনি ভালো করে করতে পারছিলেন না, যার জন্য কিন্তু তিনি অবশেষে ইলেকশনের ডেট ঘোষণা করতে বাধ্য হন। কারণ একদিকে বিএনপি, তার পাশাপাশি ছাত্রনেতা জামাতি ইসলাম, তারা কিন্তু সরকারের উপর, মোহাম্মদ ইউনূসের উপর একটা প্রেশার ক্রিয়েট করছিল যেন তাড়াতাড়িভাবে ইলেকশন কন্ডাক্ট হয়ে যায়। একবার নিজেই ভাবুন না, 2024 থেকে 2025-এর একদম শেষ অবধি বাংলাদেশে যে প্রধানমন্ত্রীর পদ, সেটা কিন্তু ফাঁকা রয়ে গেছে এবং সেই সরকার চালাচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট, যেটাকে লিড করছেন মোহাম্মদ ইউনূস। ইনি অবশ্যই চাইছিলেন যে ইলেকশন যাতে ডিলে হয়। তার ফলে কিন্তু যে প্রেশার ক্রিয়েট করা হচ্ছিল ছাত্র নেতা থেকে শুরু করে বিভিন্ন জনতার মাধ্যমে বাংলাদেশের, তার ফলে কিন্তু 11ই ডিসেম্বর সেই ঘোষণাটা করতে হয় যে ফেব্রুয়ারি 12-র মধ্যে 2026-এ তারা ইলেকশন কন্ডাক্ট করবে। এবার তারপরেই একটা টুইস্ট চলে আসে, যেটার মাধ্যমে কিন্তু একটা ভারত বিরোধী থেকে শুরু করে বাংলাদেশে আবার নতুন করে 2024-এর মতো প্রোটেস্ট শুরু হয়ে যায়। দেখুন, মোহাম্মদ ইউনূস ইন্টারিম গভর্নমেন্ট বাংলাদেশে আসার পরে অন্য কিছু না করলেও একটা জিনিস করেছেন, সেটা হচ্ছে আওয়ামী লীগকে ইলেকশন থেকেই ব্যান করে দিয়েছেন। এর কারণ যে মেইন পার্টি ছিল আওয়ামী লীগ বাংলাদেশে, তাকেই কিন্তু ব্যান করে দেওয়া হয় ইলেকশন থেকে একদমভাবে। তাহলে সেখানে কিন্তু কোনো রকম ফেয়ার কম্পিটিশন থাকারই ব্যাপার না। বর্তমানে যে রয়েছে খালেদা জিয়ার পার্টি বিএনপি, তারা কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার পাশাপাশি যেই সময় শেখ হাসিনার সময় যে জামাত পার্টিটা ছিল, তারা কিন্তু ব্যান্ড ছিল, কারণ তারা কাট্টারবাদী পাকিস্তানি সাপোর্টার হিসেবে পরিচিত ছিল। আজকে বাংলাদেশ যদি সেটা ক্রিয়েট হয়, সেটা পাকিস্তানের জন্যই। পাকিস্তান যেভাবে বাংলাদেশকে অবহেলা করতো, তার পাশাপাশি নির্মম অত্যাচার করতো, তার জন্যই কিন্তু আজকে বাংলাদেশ ভাগ হয়ে গেছিলো। আর বাংলাদেশকে হেল্প করেছিল ভারত 1971 সালে। দেখুন, বর্তমানে বাংলাদেশে আরও নতুন করে প্রোটেস্ট শুরু হওয়ার কারণ ওসমান হাদির কিন্তু মৃত্যু ঘটনা। 12ই ডিসেম্বর কিন্তু ঢাকাতে তিনি রিকশায় করে যাচ্ছিলেন, দুজন অজ্ঞাত ব্যক্তি বাইকে এসে তাকে কিন্তু গুলি মেরে চলে যান। তারপরে কিন্তু তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে কিন্তু বিদেশে ট্রান্সফার করে দেওয়া হয়। তারপরে খবর আসে যে 18ই ডিসেম্বর তিনি কিন্তু মারা যান, সেখানে সারভাইভ করতে পারেন না। এবার অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে যে ওসমান হাদিকে, দেখুন ওসমান হাদি হচ্ছে যে জুলাই বিপ্লব যেটা বলা হয় বাংলাদেশের ছাত্রদের মাধ্যমে, যে শেখ হাসিনাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া, সেখানে কিন্তু অন্যতম ছাত্রদের থেকে লিডারশিপ ভূমিকা পালন করেছিলেন ওসমান হাদি, যার বয়স 32 বছর বলা হচ্ছে। এবার এই ঘটনাটা যেটা উঠে আসছিল, তারপরে কিন্তু একটা লিঙ্ক তারা খুঁজে পাচ্ছিল যে ইলেকশন ডেট ঘোষণা হলো 11ই ডিসেম্বর, তার পরের দিনেই ঠিক 12ই ডিসেম্বরে তাকে কিন্তু দুজন অজ্ঞাত ব্যক্তি এসে গুলি করে চলে যায়। তার ফলে কিন্তু প্রোটেস্টটা আরও বেশি করে হচ্ছিল। তার কারণ কিন্তু ওসমান হাদি কিন্তু নিজেও যে ছাত্রদের দল তৈরি করেছেন, তারা সেখান থেকে কিন্তু ইলেকশন লড়তো। দেখুন, ওসমান হাদি কিন্তু নিজেও যে বাংলাদেশে এতদিন থেকে ইলেকশন হচ্ছিল না, ডেট কোনো রকমভাবে জানা যাচ্ছিল না কবে ইলেকশন হবে, সেটা নিয়েও আলোচনা করতেন। তার পাশাপাশি কিন্তু ভারত বিরোধীও তিনি কথা বলতেন। এবার যেই লিঙ্কটা উঠে আসছে, অনেকে কিন্তু ওসমান হাদির যে মৃত্যুর ঘটনা, সেটা কিন্তু ভারতের সাথেও কম্পেয়ার করছেন। তার কারণ হিসেবে যেটা বলা হচ্ছে, অলরেডি কিন্তু ফেসবুকে যখন তাকে গুলি করা হয়, তার কিন্তু ঠিক কয়েক ঘন্টা আগেই তিনি একটা ফেসবুকে গ্রেটার বাংলাদেশ হিসেবে একটা ম্যাপ শেয়ার করে, যেটার মাধ্যমে কিন্তু বাংলাদেশের অনেক লোক বলছেন যে এখানে ভারতেরও হাত থাকতে পারে। তার পাশাপাশি কিন্তু অনেকে জানাচ্ছেন যে এখানে সরকারেরও হাত থাকতে পারে। এর মাধ্যমে কিন্তু মোহাম্মদ ইউনূস ইলেকশন যে ডিলে করতে যাচ্ছেন, সেটা কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। এখানে কিন্তু ওসমান হাদির নিজের ভাইও বলছেন যে এখানে মোহাম্মদ ইউনূসের হাত থাকতে পারে।
আপনারাই ওসমান হাদিকে হত্যা করিয়েছেন, আবার আপনারা এটাকে ইস্যু করে নির্বাচন বানচাল করার চেষ্টা করতেছেন। আপনারা যারা রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন অবস্থায় ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, এই হত্যার দায় আপনারা এড়াতে পারবেন না। দেখুন, যে ওসমান হাদির মৃত্যু, তারপরে কিন্তু বাংলাদেশে একটা আলাদাই প্রোটেস্ট তৈরি হয়ে যায় এবং ওসমান হাদির জন্য তারা কিন্তু একদম বাংলাদেশের যে ঢাকা থেকে শুরু করে বিভিন্ন বড় বড় সিটিতে তারা কিন্তু জড়বদ্ধ হয়ে একটা প্রোটেস্ট তৈরি করেন। প্রোটেস্টের পরিণতি এমনটা হয়ে যায় যে তাদের দেশের যে মিডিয়া এজেন্সি সেখানে কিন্তু তারা আগুন লাগিয়ে দেয়, বিভিন্ন সরকারি প্রপার্টি তারা কিন্তু ড্যামেজ করতে থাকেন। তার পাশাপাশি তারা এতটাই উগ্রপন্থী বিচারধারা নিয়ে এসেছিল তাদের মধ্যে যে দীপু চন্দ্র দাস যে রয়েছে মাইনরিটি হিন্দু বাংলাদেশে, তাকে কিন্তু একদম ফ্যাক্টরি থেকে টেনে এনে একদম সবার সামনে জীবন্ত তাকে কিন্তু আগুন জ্বালিয়ে দেওয়া হয়। এটাই হচ্ছে বর্তমানে বাংলাদেশের সিচুয়েশন।